সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় মূল্যায়ন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সৈয়দ মঞ্জুর ইসলাম, অধ্যাপক ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, চেয়ারম্যান ঢাকা শিক্ষা বোর্ড, এবং মোহাম্মদ আমিনুর রহমান খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, রাজুক উত্তরা মডেল কলেজ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেই প্রধান শিরোনামগুলো। HSC ও সমমান পরীক্ষায় সারা দেশে পাশের হার ৬৮.৯১। শিক্ষার গুণগত মান ধরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। যোগাযোগের অভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ নিয়ে জটিলতা, দাবি ভিসির, অস্বীকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের। ভোটার তালিকা ও সীমানা পুনর্নির্ধারণে সরকারি দলের প্রভাবের আশঙ্কা বিএনপির। আইন মানা হলে মাথা ঘামাবে না আওয়ামী লীগ। চিকুনগুনিয়ায় আক্রান্তের পর অনেকেই হারাচ্ছেন কর্মক্ষমতা। চিকিৎসা পদ্ধতি আধুনিকায়নের পরামর্শ। এবং শরীয়তপুরে নিখোঁজের ৮ দিন পর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার। উধাও হার্ট, কিডনি সহ বেশ কিছু অঙ্গ। আটক ১। স্যার, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের যে আজকের এই আলোচনায়। আমরা আজকের শিরোনাম দিয়েছি মূল্যায়ন, এবং সেটি অবশ্যই আজকে যে HSCর ফলাফল বেরিয়েছে সেই বিষয়েই। তো আমি প্রথমেই সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার আপনার কাছেই আসতে চাই। আপনি এরই মধ্যে নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষার গুণগত মান অর্জন করাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে যে GPA কমেছে, পাশের হার কমেছে, তাতে কি বলা যায় কিনা যে শিক্ষার গুণগত মান অর্জিত হচ্ছে? গুণগত মান অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে। আমি শ্রেণীকক্ষে কি পাঠ দিচ্ছি, সেই পাঠটি জীবনের জন্য উপযোগী কিনা, বিষয়ে ঘনিষ্ঠ কিনা, এই বিষয়গুলি আমাকে দেখতে হবে। এবং যিনি পাঠ দিচ্ছেন তিনি কিভাবে পাঠ দিচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে শিক্ষক একজন পারফর্মার। তিনি ক্লাসে যেভাবে পড়াবেন শিক্ষার্থীরা সেভাবে সেটি গ্রহণ করবে। তিনি যদি জীবন ঘনিষ্ঠভাবে শেখান এবং মেধাকে গুরুত্বপূর্ণ তৈরি করেন, বিচার করেন, তাহলে দেখা যাবে সে এই মেধাবী ছাত্রছাত্রী তৈরিতে তার একটা ভূমিকা থাকবে। আরেকটা বিষয় হচ্ছে যে জিনিসটি শেখানো হলো সেটি শিক্ষার্থীরা কিভাবে হৃদয়ঙ্গম করছে। শুধু মুখস্থ করে যদি সেটা শেখে তাহলে কিন্তু আর মেধার প্রশ্ন সেখানে আসে না। সৃজনশীল যে বিষয়গুলি আমরা এখন শিখছি, বাংলাদেশে নতুন করে আসে, যদিও সৃজনশীল অসৃজনশীল বলে এই পার্থক্যটা করা যাবে না। আমরা যখন পরীক্ষা দিতাম কলেজ এবং স্কুলে, তখন সবই তো সৃজনশীল ছিল। তা হঠাৎ করে সৃজনশীলতা থেকে আমরা পিছিয়ে কিভাবে পড়লাম? আমরা ওই MCQ আসার পর ধরে নেওয়া হলো MCQ সৃজনশীল নয়, এটি বহু নির্বাচনী পদ্ধতি। আর সৃজনশীল হচ্ছে যেখানে লিখতে হবে, ভাবতে হবে। না লিখলে, না ভাবলে শিক্ষার্থীরা কিন্তু কখনো সেই শিক্ষাটা পান না যেটি তার জন্য একটা পর্যাপ্ত একটা জীবনকে তৈরি করার জন্য কার্যকর হবে। তো এই সবগুলির সম্মিলনে হচ্ছে গুণগত বা মানগত শিক্ষা। সেটি আমরা শ্রেণীকক্ষে দিতে পারছি কিনা আমার মনে হয় সেটি এখন আমরা পারছি না। একটা পরীক্ষা থেকে এই বিচার করাটা ঠিক হবে না যে আমরা মানসম্পন্ন পরীক্ষা দেওয়ার পর্যায়ে পৌঁছে গেছি। তবে এটি প্রমাণ করছে যে মূল্যায়ন, যে প্রসঙ্গটা এসছে, মূল্যায়নটা যদি নিরপেক্ষ হয়, যদি মূল্যায়নে কোনো চাপ না থাকে। আমি এও শুনেছি অনেক সময় বলা হতো যে পাশ করিয়ে দেন, এটি কিন্তু মূল্যায়ন হয় না। এবার শুনেছি এই ধরনের কোনো নির্দেশনা কারো কাছে পৌঁছায়নি, এবং যে পদ্ধতিতে মূল্যায়নটা হয়েছে সেটা মাহবুবুর রহমান সাহেব ভালো বলতে পারবেন, সেটি আমি খুব প্রশংসা শুনেছি। আমার মনে হয় একটা পর্যায়ে আমরা শুরু করতে পারলাম আজকে। এই পর্যায়ে যদি মূল্যায়নটা নেওয়া হয় তাহলে মূল্যায়ন প্রভাব ফেলবে শ্রেণীকক্ষের শিক্ষা দেওয়ার মধ্যে। আমার উদ্দেশ্য তিনটি একজন শিক্ষক হিসাবে: দেখা যে মুখস্থ নির্ভর, কোচিং নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে যেন আমরা সরে আসছি, এটি প্রধান শর্ত। এখন যেটা হচ্ছে, এত বেশি মুখস্থ এবং কোচিং নির্ভর হয়ে গেছে এবং সনদ সর্বস্ব হয়ে গেছে শিক্ষা, যে ওই যে যতীন সরকার বলেছেন আমরা শুধু পরীক্ষার্থী তৈরি করছি, শিক্ষার্থী তৈরি করছি না। তো পরীক্ষার্থী তো মেধার
স্বাক্ষর বহন করে না, শিক্ষার্থী নাম মেধার স্বাক্ষরটা বহন করে। এই হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে পরীক্ষার বোঝাটা কমাতে হবে। এই যে ক্লাস 5 এবং ক্লাস 8-এর সমাপনী পরীক্ষাটা আমি দিয়েছি, কোনো কারণ নেই তার দেওয়ার। এটি শিক্ষার্থীদের জীবন থেকে আনন্দ কেড়ে নিয়েছে। তাদেরকে ওই কোচিং বাণিজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পিতামাতাও দৌড়ছেন, গ্রাম পর্যায়ে এখন কোচিং বাণিজ্য প্রসারিত হয়ে গেছে। এটি মেধার বিপরীতে দাঁড়ায়। আর তৃতীয় বিষয় হচ্ছে যে আমাদের পাঠ্যক্রমকে আমরা কতখানি আনন্দদায়ক করতে পারছি এবং আনন্দিত পাঠদানের ভিতর আমরা অনেক কিছু শেখাতে পারছি। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের বিষয়বস্তু এত হয়ে গেছে যে এখন আমরা চিন্তা করছি যে এত বেশি পাঠদানের মধ্য দিয়ে আমরা আসলে কি অর্জন করছি। কলেজ পর্যায়ে গিয়ে একটা সংহতি লাভ করে, কিন্তু কলেজ পর্যায় থেকে তো আমাদের পরবর্তী পর্যায়ে হতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাকে এখন পিছন দিকে নামতে হবে। এই বিষয়টা যেন এখন এসএসসিতে প্রতিফলিত হয়, তারপর শ্রেণীকক্ষে প্রতিফলিত হয়, মূল্যায়নটা যেন ক্রমাগত হয়, মানসম্পন্ন হয় এবং শিক্ষাদান একইভাবে সমান্তরালভাবে মানসম্পন্ন হয়। তখন আমি বলতে পারবো যে মানের দিকে আমরা যাত্রা করছি। এবার আমাদের উদ্দেশ্যটা আমরা প্রকাশ করছি। আমরা যে পদ্ধতিতে মানে এবার দেখা হলো, বা এখন যেই ধারায় এগোচ্ছে সেটাকে আপনি মোটামুটি সঠিকই মনে করছেন? আমি মনে করছি এটা একটা সঠিক পদ্ধতি হচ্ছে। সঠিক একেবারে 100% সঠিক তো বলা যাবে না, এখানে পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকে। তবে আমি মনে করি পরীক্ষা নিরীক্ষা যেন খুব ঘন ঘন না করি আমরা। শিক্ষার্থীদের অন্তত কিছু সময় দিতে হবে প্রস্তুতি নেওয়ার জন্য। যে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারি আমি, ক্রমাগত করে যাব, কিন্তু শিক্ষার্থীরা যেখানে এফেক্টেড হবেন সেই পরীক্ষা নিরীক্ষাটা যেন আমরা ধীরে সুস্থে করি, তাদেরকে আগাম একটা ঘোষণা দিয়ে। যেমন এই যে আমাদের 10% নাম্বার কমিয়ে দেওয়া হলো এমসিকিউ থেকে, এবং সৃজনশীলে 10 নাম্বার বাড়িয়ে দেওয়া হলো। এটি আমি মনে করি একটা ভালো উদ্যোগ হয়েছে। এই ধরনের যত উদ্যোগ নেওয়া হবে আমি অগ্রিম যেন ঘোষণা দিয়ে দিই। এই বিষয়টা আমার মনে হয় যে এখন আমি অন্তত সন্তুষ্ট এই একটা ব্যাপারে যে সব মহলে এই একটা অনুধাবন তৈরি হয়েছে যে আমরা মানসম্পন্ন শিক্ষা আমাদের দিতেই হবে। মানসম্পন্ন শিক্ষার কোনো বিকল্প নেই। এই বিষয়টা এখন অনুধাবন করা যাচ্ছে এবং আরো কিছু ঘটনা ঘটছে যেগুলো আমরা প্রকারান্তরে আলোচনা করতে পারি কিছুক্ষণ পর। আমি আবারও আসবো, তখন আমি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে পরীক্ষা কমিয়ে দিয়ে সেখানে আমরা কি করতে, মানে কি আপনার পরামর্শ কি? আমি এখন প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে স্যার, এবারের রেজাল্টে যেটি দেখা গেছে যে 72টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। এটা গত বছরের সংখ্যা ছিল 25টি, এটি সবগুলো বোর্ড মিলিয়েই। আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে মানে ঢাকা বোর্ডের কি অবস্থা এই ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোই যদি তাদের ছাত্রছাত্রীদেরকে পাশ করাতে ব্যর্থ হয়, তাহলে আমি কিভাবে আমরা দাবি করতে পারি যে আমরা গুণগত শিক্ষার গুণগত যে মান বাড়ানোর দিকে এগোচ্ছি? ধন্যবাদ। যেহেতু আজকে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, আমি ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমি যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছে, উত্তীর্ণ হয়েছে, তাদেরকে প্রথমে আমি অভিনন্দন জ্ঞাপন করছি, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। সেই সঙ্গে শিক্ষক অভিভাবকদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা অকৃতকার্য হয়েছে তাদেরকেও বলবো যে তারা যেন হতাশ না হয়ে যায়, বিফল মনোরথ না হয়ে যায়। তারাও যেন আগামী বছরের জন্য এখন থেকেই প্রস্তুতি নেয়, এবং আমি বিশ্বাস করি তারা যদি এখন থেকে তারা একটু সিরিয়াস হয়, ভালোভাবে পড়াশোনা করে, হয়তো তারা আগামী বছর ভালো ফলাফল করবে। এখানে প্রথমে স্যার যে কথাগুলো বললেন, কোয়ালিটি এডুকেশন, আসলে কোয়ালিটি এডুকেশন স্যারের সঙ্গে আমি একেবারেই একমত যে এখানে অনেক ফ্যাক্টর কাজ করে। এখানে টিচিং লার্নিং প্রসেস কাজ করে, কোয়ালিটি অফ টিচার্স সেটা একটা বড় ফ্যাক্টর, অবকাঠামো বড় ফ্যাক্টর, শ্রেণীকক্ষের বাস্তবতা বড় ফ্যাক্টর, সেখানে বর্তমান আধুনিক প্রযুক্তি কিভাবে ব্যবহার করা হচ্ছে ইত্যাদি বড় ফ্যাক্টর, কর্মঘণ্টা একটি অনেক ফ্যাক্টর রয়েছে। তার মধ্যে একটি মেজর ফ্যাক্টর বা একাধিক মেজর ফ্যাক্টর হচ্ছে পরীক্ষা গ্রহণ সঠিকভাবে এবং পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন। এই দুটি বিষয়ে আমরা মনে করি এটা আমাদের একটা গুড বিগিনিং হয়েছে এসএসসি থেকে, এবং আমরা যে গতানুগতিক যেভাবে আমাদের উত্তরপত্র মূল্যায়ন হতো সেখান থেকে কিন্তু আমরা একটু বেরিয়ে এসেছি। এবং আপনারা জানেন যে এখানে আমরা এসএসসিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম এবং এইচএসসিতেও তার ধারাবাহিকতা রক্ষা করেছি। একটি উদাহরণ যদি দেওয়া যায়, আগে আমাদের প্রধান পরীক্ষকদের জন্য 10% খাতা নির্ধারিত ছিল,
যে তারা 10% খাতা মূল্যায়ন করবেন। কিন্তু আমি তো দীর্ঘকাল ফিল্ডে চাকরি করেছি, আমি আজীবনই ফিল্ডে থেকেছি, এই ঢাকা বোর্ডে এসেছি খুব বেশি দিন না, আমার অনেক অভিজ্ঞতা আছে ব্যক্তিগত। আমি দেখেছি কিছু প্রধান পরীক্ষক ছাড়া অধিকাংশই তারা কিন্তু যে 10% মূল্যায়ন করে, এই মূল্যায়ন কাজটি খুব একটা করতেন না। দেখা যাবে স্বাক্ষর প্রদানের মধ্য দিয়েই সীমাবদ্ধ থাকতো, আর স্যাররা অসন্তুষ্ট হবেন আমার কথায়, কিন্তু এটাই কিন্তু রিয়েলিটি ছিল। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে। আমরা গত বছর যেটা করলাম যে 10% থেকে প্রধান পরীক্ষকদের জন্য আমরা খাতা মূল্যায়নের সংখ্যা বাড়িয়ে দিলাম 12%, এবং 12%-এর খাতার সম্মানই তারা পাবেন। কিন্তু যে ক্ষেত্রে গুণগত পরিবর্তনটি এসেছে, আগে যে 10% খাতা ছাত্রদেরকে দেওয়া হতো পুনঃমূল্যায়নের জন্য, পুনঃমূল্যায়ন না, মূল্যায়ন করার জন্য, সেখানে কিন্তু কোনটি তিনি মূল্যায়ন করেছেন সেটি আইডেন্টিফাইড ছিল না। কিন্তু আমরা বলে দিয়েছি যে 12% খাতা তিনি মূল্যায়ন করবেন, এবং কোন 12% খাতা মূল্যায়ন করেছেন তার একটি তালিকা বোর্ডে প্রেরণ করবেন। অতএব তার খাতায় যদি দোষ ত্রুটি ধরা পড়ে, এটা কিন্তু আইডেন্টিফাইড, তিনি সতর্ক হয়েছেন, তিনি এক্সামিনারদেরকে সতর্ক করেছেন। আর আমরাও কিন্তু নানাভাবে আমি এক্সামিনারদেরকে উদ্বুদ্ধ করেছি, তাদেরকে মোটিভেট করেছি বিভিন্নভাবে। আমরা নানা পদ্ধতিতে তাদেরকে একটি ভালো মূল্যায়ন পদ্ধতি, বিভিন্ন কৌশল শিখিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি, এবং এক্সামিনার যথেষ্ট মোটিভেটেড হয়েছেন আমাদের বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে, বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে। এবং কিছু চেকিং সিস্টেম আছে, তারা যদি অবমূল্যায়ন করেন বা অতিমূল্যায়ন করেন মানে এটা ধরার সুযোগ রয়েছে। এবং আমরা যে পরীক্ষা পরবর্তীতে আমরা কিন্তু একটা গবেষণার ব্যবস্থা রেখেছি। আমাদের বেদু একটি সংগঠন আছে, বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিট, তারা কিন্তু পরীক্ষার রেজাল্টের পরে এসএসসিটা আমাদের কার্যক্রম শেষের দিকে এইচএসসিটা শুরু হবে। তারা হেড এক্সামিনারদের কাছ থেকে প্রতি হেড এক্সামিনারের কাছ থেকে 300 করে খাতা বাছাই করা, কিছু হেড এক্সামিনার র্যান্ডম পদ্ধতিতে আমরা 300 উত্তরপত্র নিয়ে আসি। তার হেড এক্সামিনারের নিজস্ব উত্তরপত্র থাকবে, তিনি যে 12% দেখেছেন সেটি থাকবে, এবং বিভিন্ন এক্সামিনারদের থাকবে, সেটি আমরা আবার এখানে দেখি, র্যান্ডমলি আবার দেখি। অর্থাৎ নানা জায়গায় এক্সামিনাররা জানেন যে আমাদের একটু ভুল ত্রুটি করলে একটু এটা প্রকাশিত হওয়ার, প্রমাণিত হওয়ার যথেষ্ট এখন একটা সম্ভাবনা, বা এটা একটু তাদেরও তারা কোয়ালিটেটিভ দিক মেন্টালিও তারা আমার মনে হয় চেঞ্জ হয়েছে, আর বাস্তবতাও তাদেরকে ভালো খাতা দেখতে তারা বাধ্য আমি বলবো না, তারা ভালো ভাবে খাতা দেখছেন, এই একটি বিষয়। তো এটি আমরা এসএসসিতে আমাদের 8% কমে গেল, অন্যান্য সকল ফ্যাক্টরি কিন্তু একই ছিল, এখানে আমাদের প্রায় 5%-এর কাছাকাছি কমে গেল, 5.79 প্রায় 6% কমে গেল। এটিও কিন্তু ওই একটি পদ্ধতি বিশেষভাবে আমরা এটা পরিচালনা করার জন্য কমেছে। আমি মনে করি একটা কোয়ালিটেটিভ চেঞ্জ হয়েছে। এবং আমাদের সকলের হয়তো স্মরণ আছে যে বছরটি এক বছর খুব নকল বন্ধ করে দেওয়া হলো, সিরিয়াসলি ড্রাস্টিক ওয়েতে, ওই বছর ফলাফলটি স্যার খারাপ হয়ে গেল, পরের বছর কিন্তু ফলাফল স্বাভাবিকে চলে এলো। তার মানে একটা মেসেজ গেছে যে নকল করে আর পরীক্ষা দেওয়ার দিন শেষ। আমি মনে করি এর থেকেও একটা মেসেজ যাবে সকলের কাছে, অভিভাবকদের কাছে, শিক্ষকদের কাছে, ছাত্রদের কাছে বিশেষ করে, যে ভালো না লিখলে অনুমান ভিত্তিক নম্বর দেওয়ার দিন শেষ হয়ে আসছে। আমরা এই বিষয়টিকে আরও ডেভেলপ করবো, আরও কোয়ালিটি এনশিওর করবো সামনে, আমরা এটা নিয়ে ভাবছি। আমরা বিভিন্ন সভা সেমিনার করছি, বিভিন্ন আমাদের যারা শিক্ষাক্ষেত্রে যারা বিদগ্ধ জন আছে তাদের পরামর্শ নিচ্ছি, সভা সেমিনার করছি। আমরা এই বিষয়টি আমরা আরও কোয়ালিটেটিভ চেঞ্জ আনবো, এবং অন্যান্য ক্ষেত্রেও আমরা কোয়ালিটেটিভ চেঞ্জ আনবো। এবং আমি একটা বিষয় বিশ্বাস করি যে কোয়ালিটি এনশিওর করলে অটোমেটিক্যালি কোয়ান্টিটিও কিন্তু বৃদ্ধি পাবে। পাশের হার দেখবেন যে এই কোয়ালিটির মাধ্যমে পাশের হার বেড়ে যাবে। স্যার, আপনারা যতবারই যত নতুন পদ্ধতি বা নতুন কিছু নিয়ে এসেছেন সেটার উপরে তো আপনার আস্থা রেখেই সেগুলো নিয়ে এসেছেন, এবং প্রতিবারই সেগুলো নিয়ে ভালোই বলেছেন। কিন্তু এখন কথা হচ্ছে যে
এবারের তুলনায় আপনার জিপিএর যদি গ্যাপ দেখা হয় তাহলে সারা দেশে হচ্ছে 20,000 হচ্ছে আপনার 20,000 এই গ্যাপ ক্লাস কম। মানে আগের পদ্ধতিতে সেগুলো ছিল এবং এর আগের বছরগুলোতে তাহলে ধরেই নেওয়া যায় যে এই হারেই সেখানে জিপিএ গুলো পেয়েছে এবং সেটা হচ্ছে যে আমাদের এই পদ্ধতির কারণেই হয়েছে। তো সেই ক্ষেত্রে মানে আগের তাহলে সেই দায়িত্বটা কে নিবে? সেখানে যে সঠিক মূল্যায়ন যদি আমরা ধরে নিতে পারি যে সেখানে সঠিক মূল্যায়ন হয় নাই। একটা জায়গা থেকে তো শুরু করতে হবে। আমি যদি এক্ষেত্রে একটু ভিন্ন আঙ্গিকে যাই, এবারের আমাদের একাদশে ভর্তিটা যদি দেখেন আপনি, অসাধারণ একটি ভর্তি হয়েছে। তার মানে আগের ভর্তি কি একেবারেই খারাপ হয়েছে তা না, কিন্তু ওখানেও মানে কোয়ালিটি যেভাবে বছর যেভাবে মেনটেন করা গেছে, যে একটি ছাত্র 12 লক্ষ ছাত্রের একটি ছাত্রও সুপারিশে ভর্তি হয়নি, একটি ছাত্র মেধার বাইরে ভর্তি হয়নি, একটি ছাত্র তার চয়েসের বাইরে ভর্তি হয়নি, প্রাপ্ত নম্বরের বাইরে ভর্তি হয়নি। এটা একটা আমরা নিয়ার টু পারফেকশনে চলে এসেছি। আমরা হয়তো শুরু করলাম, আগেরটা হয়তো ভালো ছিল বা হয়তো খারাপ ছিল বলেই তো আমরা ভালো করার চেষ্টা চালাচ্ছি এবং আরো ভালো করার অনেক অবকাশ আছে এবং সেগুলো আমরা অ্যাড্রেস করব ভবিষ্যতে। আমি রহমান খান স্যার আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে মানে আমরা সবাই জানি যে রাজউক উত্তরা মডেল কলেজের খ্যাতি সারা দেশে সবাই জানে। তো এই যে খারাপ বা অপেক্ষাকৃত খারাপ রেজাল্টের সেই ছোঁয়া আমরা যতদূর জেনেছি যে রাজউক উত্তরা মডেল কলেজেও লেগেছে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এই বিষয়টা? ধন্যবাদ আপনাকে। রাজউক কলেজ কিন্তু বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন কোনো কিছু নয়। তো এখানে আমার যে দুজন অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর ইসলাম স্যার এবং ঢাকা বোর্ডের বর্তমান চেয়ারম্যান মাহবুব রহমান স্যার, তাদের বলি তো এখানে খারাপ বলবো না, হয়তো স্টুডেন্টদের যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত ছিল এই পরীক্ষার যে পদ্ধতির আঙ্গিকে, যেমন ক্রিয়েটিভে কিছুটা নম্বর বৃদ্ধি করা হয়েছে, আবার বহু নির্বাচনীতে কমিয়ে দেওয়া হয়েছে। কাজে তাদের আরো একটু সতর্ক হওয়া উচিত ছিল, একটি প্রস্তুতির বিষয়টাকে আরো একটু বেশি আমি বলি গুরুত্ব দেওয়া উচিত ছিল। তো সেই হিসেবে আমরা কি দেখছি যে আমাদের যে প্রচেষ্টা শিক্ষার্থীদের নিয়ে, অভিভাবকগণও কিন্তু এখানে সংশ্লিষ্ট আছেন ওতপ্রোতভাবে, আমরা আছি, শিক্ষার্থীরা আছেন। তো সেক্ষেত্রে এবার যে খানিকটা বিপর্যয় বলবো যে আশানুরূপ হয়নি ফলাফল। তো আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে কোথায় আমাদের গ্যাপটা ছিল। ভবিষ্যতে আমরা সেই গ্যাপ পূরণের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব, যেন আমাদের আশানুরূপ ফলাফল আমরা আমাদের পরীক্ষার্থীদের অর্জন করাতে পারি আর কি। মানে সেক্ষেত্রে মানে আপনি কি মনে করছেন কিনা যে মানে যেটা হচ্ছে যে মানে যথাযথ মূল্যায়নের কথা যেটি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সেই যথাযথ মূল্যায়নের কারণেই মানে এই অবস্থা, নাকি অন্য? এটা ঠিক, আমি মূল্যায়ন তো কখনো কিন্তু যে কোনো মহল থেকে বলা হয়নি যে আপনারা মূল্যায়ন যথাযথভাবে করবেন বা যথার্থ মূল্যায়ন করবেন না। তো স্যার যেটা বললেন, ঢাকা বোর্ডের চেয়ারম্যান স্যার, যে হয়তো কোনো জায়গায় কিন্তু তদারকিটা অতটা সঠিক ছিল না বলবো। যেমন প্রধান পরীক্ষক যারা হতেন, ওনারা সিগনেচার দিয়ে বলে দিতেন যে আমরা এটা পরীক্ষা করেছি, কিন্তু এবার দেখা গেল যে একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে চলে আসছে। স্যার মানে দায়বদ্ধতা, দেশের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের উপরে কিন্তু মানুষের আস্থা আছে, আপনারা আছেন, তারপরে ভিকারুল ইসলাম স্কুল আছে, এবং সেখানে যত ধরনেরই কঠোরভাবে খাতা দেখা হোক, তাতে এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে কোনোভাবেই খারাপ করবে না, এই আস্থা কিন্তু আছে। এখন যখন এই পদ্ধতিতে যাওয়ার পরে যখন এই সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমরা মনে হয় যে প্রথমেই দেখলাম যে ভিকারুন্নেসার স্টুডেন্ট মানে রেজাল্ট আনতে গিয়ে সেখানকার ছাত্রীরা কাঁদছে এবং রাজুকের স্টুডেন্টরা কাঁদছে, মানে ছাত্ররা কাঁদছে। মানে সেই ক্ষেত্রে কি মানে প্রতিষ্ঠানগুলোরও কি এক ধরনের মূল্যায়ন হয়ে গেল কিনা যে এবারের মধ্যে যে আরো অনেক দূর যেতে হবে, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের এরই মধ্যে অনেক নাম এবং খ্যাতি সারা দেশে অর্জন করেছে তাদের? উন্নতি এবং উন্নয়নের তো অবকাশ সব ক্ষেত্রেই থাকে, সব সময়ই। পারফেকশন কিন্তু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, চলমান প্রক্রিয়া। কাজে আমরা বলতে পারবো না যে আমরা সবকিছুর শীর্ষে পৌঁছে গিয়েছি। এটা ক্রমান্বয়ে আমাদের সূচকটা ঊর্ধ্বমুখী থাকবে, আমাদের প্রচেষ্টা থাকবে। তো এবার
রেজাল্ট যেটা হয়েছে আমি বলবো যে বিজ্ঞানের যে রেজাল্ট এটা ঠিকই আছে, কিন্তু মানবিক এবং ব্যবসায় শিক্ষা যেটা, সেখানে বিপর্যয়টা আসলে একটু বেশি। সেখানে অকৃতকার্যও হয়েছে, তারপরে ফলাফল আগের চেয়ে অনেক সূচকটা অনেকটা নিম্নমুখী আর কি। তো এই দিকটা আমাদের বিশেষ নজর দিতে হবে আর কি, যে এদের যে কোয়ালিটি এডুকেশন বলি বা ভালো ফলাফল করে ভালো মানুষ হওয়ার কথাটা বলি, কি করা যায় এটা আমাদের ভাবার অবকাশ আছে এখানে আর কি। এবং সে অনুযায়ী এদের প্রতি যত্নশীল হতে হবে, এদের দিক নির্দেশনা দিতে হবে যে তোমাদের এইভাবে যদি লেখাপড়া করো। তারপর আমরা যারা এদের পরিচর্যায় আছি, নিয়োজিত আছি, দিক নির্দেশনা দেই, তাদের কিন্তু ভাবতে হবে আমাদের দিক নির্দেশনা সঠিক হচ্ছে কিনা বা আমাদের পরিচর্যার মধ্যে কোনো ঘাটতি আছে কিনা। এটা অবশ্যই ভাবতে হবে, যেন এরাই তো একদিন আসলে দেশের কর্ণধার, পৃথিবীতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখবে। সেই অবদান রাখার ক্ষেত্রে এরা যেন মানুষের আশা পূরণ করতে পারে। এদেরও নিজেদের একটা লক্ষ্য আছে, ওই লক্ষ্যে পৌঁছবো, সেই লক্ষ্যে যেন তারা পৌঁছবে। মঞ্জুর ইসলাম স্যার, আমি আপনার কাছে আসবো, একটা প্রশ্ন নিয়ে আসেন, দর্শক অপেক্ষা করছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম দীপক মজুমদার, আমি চাঁদপুর থেকে বলছিলাম। আমি আজকে মহান অতিথির কাছে আমার বিনয়ের সাথে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। এর অতি মূল্যায়ন করতে গিয়ে যে ছাত্রছাত্রীর সংখ্যায় এবং ফলাফলের বিপর্যয় হয়েছে, কিন্তু এবারে বোর্ড কর্তৃপক্ষ যেই উত্তর মানার সাথে প্রশ্নের সাথে একটা যে ডেমো তৈরি করে দিয়েছেন, এই ডেমোর কপিটা যদি কলেজ চাকরিকে ছড়িয়ে দেওয়া হতো, তাহলে ছাত্রছাত্রীরা কি দিতে পারত না? আপনি কি বলছেন যে মানে ডেমোটা ঠিক মতো পৌঁছায় না সব জায়গায়? মানে কলেজ চাকরিকে কোথাও এটা পৌঁছানো হয় না, এটা শুধু ছাত্রছাত্রীরা মানে ওয়ার্কিং ছিল। আপনি প্রথম প্রশ্নটা কি বলুন? আপনার প্রথম প্রশ্নটা একটু আবার বলুন। আমার প্রশ্নটা হলো, প্রথম অতি মূল্যায়ন করতে গিয়ে কিছু ছাত্রছাত্রী এবার মনে করেন থেকে মনে করেন ভালো করলো, তাহলে মনে একটু সমস্যা হচ্ছে আর কি। অতি মূল্যায়নের ফল বিপর্যয় হয়েছে। অতি মূল্যায়নের ফলে ফল বিপর্যয় ওনার ধারণা। এখানে অতি মূল্যায়ন অবমূল্যায়নের বিষয় না, বিষয়টা হচ্ছে সঠিক মূল্যায়ন। এবং উনি যেটি বলছেন যে আমাদের যে মডেল অ্যান্সার, এটি ছাত্রদেরকে কেন দেওয়া হলো না? আমার বহু ছাত্র আছে, বহু পরীক্ষার্থী আছে, আমার এই মডেল অ্যান্সারের চেয়ে অনেক ভালো লিখবে। এখানে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে, পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমরা মোটামুটিভাবে একটা গ্রহণযোগ্য অ্যান্সার দিয়েছি কেন? মানে মডেল অ্যান্সারটা আপনি গাইডলাইন হিসেবে দিয়েছেন শিক্ষকদের দিয়েছি, মানে এক্সামিনারদের কাছে দিয়েছি। আমরা 20টি একই খাতা ফটোকপি করে 20 জন সিনিয়র শিক্ষক, প্রধান পরীক্ষক পর্যায়ের শিক্ষকদেরকে দিয়ে মূল্যায়ন করেছি ঢাকা বোর্ডে ফটোকপি করে। 10-15 রকম মার্কিং হয়েছে। কেউ যেটাকে ভালো মনে করছেন, অন্যজন মধ্যম মনে করছেন, অন্যজন নিম্ন মনে করছেন। এই ভ্যারিয়েশনটা যাতে না থাকে, আমরা সঠিক উত্তরগুলো দিয়েছি বা একটা মডেল দিয়েছি, কিন্তু আমাদের বহু শিক্ষক ছাত্র আছে, এটা তো ফাইনাল কিছু না, এটা তার একটা গাইডলাইন। অতএব এর চেয়ে অনেক খারাপও লিখবে ছাত্ররা, ভালো লিখবে, নিঃসন্দেহে ভালো লিখবে। এই জন্য ছাত্রদের কাছে যে পয়েন্ট, সেটাই মানে আপনি যেটা বললেন যে একই খাতা অনেক শিক্ষককে দেওয়ার পরেও এক একজন এক এক নম্বর দিচ্ছে, তার মানে হচ্ছে যে আসলে কখনোই কি আসলে শিক্ষার্থীদেরকে ওইভাবে মূল্যায়ন করা যায় বা সঠিক মূল্যায়ন বা পদ্ধতিগত কিছু ত্রুটি থাকে, কিন্তু সেগুলি উতরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা যায়। যেমন বিশ্ববিদ্যালয়ে, যে আমাদের ঢাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2 জন পরীক্ষক একই খাতা মূল্যায়ন করেন। যদি তাদের মূল্যায়নের ভিতর 20% বেশি পার্থক্য হয়, তাহলে তৃতীয় একজন পরীক্ষকের কাছে যায়। তো দেখা যাচ্ছে এই পদ্ধতিতে মূল্যায়নের ফলে একেবারে অতি মূল্যায়ন বা অবমূল্যায়ন কখনো হয় না, এটা সঠিক মূল্যায়নের দিকে ধাবিত হয়। এই পদ্ধতি এখন পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনও গ্রহণ করছে, কারণ সেখানেও ব্যক্তির উপর নির্ভর করে, আসলে তো ব্যক্তির উপর নির্ভর করে, ব্যক্তির মেজাজের উপর নির্ভর করে। একজন শিক্ষক খাতা দেখছেন 100টি, সকালবেলা ফুরফুরা মেজাজে তিনি যে নম্বরটা দিবেন, রাত্রেবেলা যখন বসবেন ক্লান্ত, বিধ্বস্ত, এবং এরা সবাই জীবন সংগ্রামে কিন্তু ব্যস্ত, তিনি হয়তো ওই একই শিক্ষক, তার রাতের মূল্যায়নটা অনেক কম হতে পারে, অনেক কঠোর হতে পারে। সেজন্য আমি বলছি যে এই পদ্ধতিগুলি যখন শুরু হলো, একসময় দ্বিতীয় পরীক্ষক চালু করা যায় কিনা সে বিষয়টাও দেখতে হবে। এবং এই জন্য আমি বলছি মূল্যায়নের মানে আয়তনটা কমিয়ে আনতে হবে।
আমরা এত বেশি বিষয় দিয়ে মূল্যায়নকে এত বেশি জটিল করে ফেলছি যে দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী আসলেই কি কতখানি জানে সেই বিষয়টা জানার আমি কিন্তু সেটা যেতে পারছি না সেই পর্যায়ে। যেমন আপনি আমাকে বলছিলেন যে একসময় আমাকে জিজ্ঞেস করবেন যে পরীক্ষা কিভাবে আমি আরো আঁটো করতে পারি। ব্যবহারিক পরীক্ষা যেগুলি ছিল, ব্যবহারিকগুলি আমাদের শ্রেণীকক্ষে দিয়ে দেওয়া উচিত। মূল্যায়ন শ্রেণীভিত্তিক মূল্যায়ন হয়, আবার বিষয়ভিত্তিক মূল্যায়ন হয়, আবার যে শেষ একটা মানে টার্ম শেষ হলো, একটা পরীক্ষা নেওয়া হলো, সেটাও কিন্তু একটা মূল্যায়ন। এই যে পাবলিক পরীক্ষাগুলি হচ্ছে সেটা কিন্তু এক ধরনের মূল্যায়ন, কিন্তু শ্রেণীভিত্তিক মূল্যায়নটা আরেক ধরনের মূল্যায়ন। আমি মনে করি আমাদের একটা অবস্থা তৈরি করতে হবে যেখানে শ্রেণীভিত্তিক মূল্যায়নটাকে মূল্য দিতে হবে। অর্থাৎ শ্রেণীভিত্তিক পরীক্ষায় যত নাম্বারটা পেয়েছে একজন শিক্ষার্থী সেটিকে ভিত্তি ধরে তারপর তার পাবলিক পরীক্ষায় যেটি পেয়েছে সেটিকে মিল করে তার ফলাফলটা প্রকাশ করা যেতে পারে। তাহলে সমস্ত বছর ধরেই তার পরীক্ষা দেওয়ার একটা অভ্যাস থাকলো এবং পরীক্ষাটা শ্রেণীকক্ষে নেওয়া হচ্ছে বলে তার ভিতর চাপ থাকলো না, এবং সে যখন ওই খুব বেশি বিষয় না কয়েকটি বিষয়ে পরীক্ষা দিচ্ছে তখন সে অনেক মনোযোগ দিয়ে ভালো পরীক্ষা দিতে পারবে। যেমন ধরুন ইংরেজি বাংলার 2টি পত্র থাকে, আমি তো মনে করি এগুলিতে একটা পত্রে নিয়ে আসা যায়। আমি পড়ালাম 2 পত্রই, পরীক্ষা নেওয়ার সময় একটি পত্র নিলাম যেটা প্রথম পত্র দ্বিতীয় পত্রের সমন্বয়ে তৈরি হলো। আমার 100, 100, 200 নম্বরের আমি পরীক্ষা নেওয়ার দরকারটা কি? আমি একটা পরীক্ষা নিই, কারণ যা শেখানোর তাকে আমি শিখিয়ে ফেলেছি, শ্রেণীকক্ষে শিখিয়েছি, এবং শিক্ষার্থী জানবে না কোনটি আসবে কোনটি আসবে না, সেজন্য সে সমস্ত প্রস্তুতি নিয়ে রাখলো কিন্তু পরীক্ষা দিল 100 নম্বরে। তাতে হবে কি, ওই পরীক্ষার চাপ যত কমবে তত দেখা যাবে যে তার ভিতরে ভীতি কমছে এবং তার সুযোগ থাকবে প্রস্তুতি নেওয়ার, ভালো প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দেবে এবং ভালো নাম্বারও সে পেতে পারবে। এখন যেটা হচ্ছে, এতগুলি পরীক্ষা, কিছু কিছু তো অপ্রয়োজনীয় পরীক্ষাও আছে। আমরা তো ষষ্ঠ শ্রেণী থেকে অনেক বিষয় কমিয়ে আনার জন্য প্রস্তাবও দিচ্ছি। এখন কলেজ পর্যায়ে এসে অবশ্যই সেই সুযোগটা থাকবে না, কিন্তু এই শিক্ষার্থী যদি স্কুল পর্যায় থেকে একটা আত্মবিশ্বাস নিয়ে কলেজে যায় যে এখানে আমার পরীক্ষাতে ভয় পাওয়ার কিছু নেই। অনেক পরীক্ষার্থী কিন্তু ভয়ের জন্য খারাপ করে, আমি নিজে দেখেছি। আর যেটা বলা হচ্ছে যে এই যে আমি সৃজনশীল বাড়িয়ে দিলাম আর বহু নির্বাচন পদ্ধতির প্রশ্ন সংখ্যা কমিয়ে দিলাম, এটি আগে থেকে আমাকে জানিয়ে দিতে হবে যাতে শিক্ষকরাও প্রস্তুত থাকেন, শিক্ষার্থীরা প্রস্তুত থাকেন। সৃজনশীল পদ্ধতিটি আমাদের দেশে বহু পুরনো, কিন্তু পুরনো হলে এখন নতুন হিসাবে আবির্ভূত হয়েছে। অনেক শিক্ষার্থী জানেন না আসলে সৃজনশীল বলতে কি বোঝায়, অনেক অভিভাবক জানেন না, অনেক শিক্ষকও দুঃখের বিষয় জানেন না আসলে সৃজনশীল পদ্ধতিতে কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে প্রশ্ন মূল্যায়ন করতে হবে উত্তরের। সেই জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমি যদি এখন থেকে শুরু করি, সমস্ত শিক্ষককে আমি সব বিষয়ে প্রশিক্ষিত করি, শিক্ষার্থীদের সম্পূর্ণ জ্ঞান দিই যে এইভাবে তোমার পরীক্ষা নেওয়া হবে, এই বিষয়গুলি তোমায় শিখতে হবে, আর যদি সত্যিকার অর্থে সৃজনশীলতার দিকে আমরা ধাবিত হই, মানসম্পন্ন পরীক্ষা পদ্ধতি এবং মানসম্পন্ন শিক্ষণ পদ্ধতি, তাহলে হবে কি, শিক্ষার্থীদের ভেতরে একটা আগ্রহ সৃষ্টি হবে। মাহবুব রহমান সাহেব খুব মূল্যবান কথা বলেছেন, এই যে নকল যে সময় প্রতিরোধ করা শুরু হলো, হঠাৎ করে রেজাল্ট ফল করেছে, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আবার সেই ফলাফল আগের অবস্থায় চলে আসলো। আমি মনে করি এই বছর থেকে একটা কতগুলি বাণী আমরা দিচ্ছি। একটা হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হচ্ছে, পরীক্ষকরা অনেক দায়িত্বশীল হচ্ছেন এবং মূল্যায়নের ভিতরেও তারতম্য থাকবে, কিন্তু একটা জায়গায় আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো আশা করি, যেখানে একটা ভারসাম্য রচিত হবে। আর এই শিক্ষার্থীরা যখন জানবেন সৃজনশীলের উপর চাপ বাড়বে আর বহু নির্বাচনী সংখ্যাগুলি আস্তে আস্তে কমবে, তখন তারা সেইভাবে প্রস্তুত হয়ে পরীক্ষা দিবেন। এবং এদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, এরা আসলেই খুব সম্পদ জাতির, এত দ্রুত তারা নিজেদের খাপ খাইয়ে নিতে পারেন। আগামী বছর দেখবেন সে বিপর্যয় যেটা বলছে সেটি থাকবে না। তবে এই বছর যারা অকৃতকার্য হলেন তাদের জন্য আমার সত্যি দুঃখ লাগছে, তাদের জন্য ভাবতে হবে। আপনার কি মনে হয় না যে আমরা শিক্ষার্থীদের নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করছি? সেটা তো আমাদের দেশে হচ্ছেই। একটা অবস্থায় এসে আমাদের শেষ করতে হবে। আমি মনে করি একটা বাণী আমরা দিচ্ছি যে আমরা পরীক্ষা নিরীক্ষার সেই জটিল সময়টা আমরা পার হয়ে আসছি। এখন যদি এইভাবে আমাদের চলতে থাকে আর নতুন কোনো পরীক্ষা নিরীক্ষা আমরা যাই না অন্তত 5 বছর, তাহলে স্থিতি এসে যাবে 5 বছর পর অগ্রিম ঘোষণা দিয়ে আমরা দ্বিতীয় একটা পরীক্ষা নিরীক্ষায় যেতে পারি। কারণ আমরা তো জানি, যেটা আমিনুর রহমান সাহেব বলেছেন, যে পারফেকশন হচ্ছে চলমান একটা প্রক্রিয়া, এটি কখনো একদিনে অর্জন করা যায় না। তো সেজন্য আমাদের ওটি মাথায় রেখে চলমান প্রক্রিয়াকে আরো গতিশীল করার জন্য যতগুলি পরিবর্তন আনা প্রয়োজন সেগুলি আমরা আনবো, কিন্তু সেগুলি যেন
হঠাৎ করে কোনো চাপিয়ে দেওয়া না হয়, যেন শিক্ষার্থীদের আমরা গিনিপিগ হিসাবে না ব্যবহার করি। এবং আমি তো বারে বারে বলছি, এই সুযোগে আরেকবার বলি, এই পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষাটা তুলে দেওয়া হোক, একটা স্ট্রিম ধরে অগ্রসর হোক, এসএসসি এবং এইচএসসি দুটিই হোক প্রধান দুটি পাবলিক পরীক্ষা। কোনো এক সময় আমরা কলেজ তুলে দিয়ে হয়তো আমেরিকার মতো প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটা স্ট্রিম থাকবে, দ্বাদশ শ্রেণীর পরে হয়তো আমরা একটা পাবলিক পরীক্ষায় যাব, আর বাকি সব পরীক্ষা শ্রেণীভিত্তিক মূল্যায়ন হবে। এবং রাষ্ট্রীয় উৎসব করে আমরা পরীক্ষা দিচ্ছি, বিশাল আয়োজনে আমাদের রেজাল্ট বেরোচ্ছে, এগুলি না করে তখন এমনভাবে ফল হয়তো বেরোবে যে অনেকে জানবেই না, যেটা আমেরিকাতে হচ্ছে, কে কোথায় পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা কমানোর কোন আপনাদের পরিকল্পনা আছে? অলরেডি আমরা করেছি স্যার, এটি জানেন। আমরা জেএসসিতে কিন্তু 3টি বিষয় বাদ দিয়েছি এবং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে চলে গেছি, স্কুল পর্যায়ে জেএসসি পরীক্ষা নেওয়ার দরকারই নেই, এটাও সেটা তো সরকারি সিদ্ধান্ত, এটা আমি বিতর্কে যাব না। আমরা এসএসসিতে কিন্তু 2টি বিষয় কমিয়েছি, 2টি পত্র কমিয়েছি, এইচএসসিতে 3টি, জেএসসিতে 3টি কমিয়েছি। আমরা শুরু করেছি এবং এবার যে আমরা মূলত মূল্যায়ন পদ্ধতির উপরই বেশি আলোচনা হচ্ছে, কিন্তু আসলে আমরা পরীক্ষা ব্যবস্থাপনায় কিন্তু কিছু উন্নতি সাধন করেছি। আমরা 113টি কেন্দ্র বাতিল করেছি, যে কেন্দ্রগুলির বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছিল। এটি কিন্তু একটা ফ্যাক্টর যে 113টি কেন্দ্র, যে কেন্দ্রগুলি দেখা যাবে যে হয়তো একটা নকলের মহোৎসব হচ্ছে, প্রভাবশালীদের অধীনে যে সমস্ত কেন্দ্র থাকে, আমরা সাহসী একটি পদক্ষেপ নিয়েছি, 113টি কেন্দ্র বন্ধ করেছি। আমরা কিন্তু এবার খুব মনিটরিং করেছি পরীক্ষাটাকে, আমরা কিন্তু নিবিড়ভাবে মনিটরিং করেছি বিভিন্ন পর্যায়ে, এবং আমরা মন্ত্রণালয় বা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, এরা নানাভাবে, বিভিন্ন গোয়েন্দা বাহিনী, এরা কিন্তু সবাই এবার পরীক্ষাটাকে একটু অনেক মনিটরিং এ রেখেছিল। সেটিও কিন্তু একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আরেকটা হচ্ছে মূল্যায়নে যে শুধুই 12% না, আমরা এবার যেটা করেছি চেয়ারম্যানস কমিটিতে সিদ্ধান্ত নিয়ে, বা আমরা মানে নিজেদের এই ব্যবস্থার উন্নতির জন্য আগে কিন্তু অনেক বেশি করে খাতা, বিশেষ করে ইংরেজি বিষয়ে বা যেগুলো কমন বিষয়ে অনেক বেশি খাতা দেওয়া হতো এক্সামিনারদের, কিন্তু আমরা এক্সামিনারের সংখ্যা বাড়িয়েছি, খাতা উত্তরপত্র কমিয়ে দিয়েছি, যাতে সময়ের সঙ্গে একটা সামঞ্জস্য বিধান হয়। সেক্ষেত্রে তারা সময় পেয়েছে, যথাযথভাবে মূল্যায়ন করেছে, এবং মূল্যায়নের যে পদ্ধতিগুলো আমি আগে বললাম, এই যে কেন্দ্র, সঠিকভাবে কেন্দ্র দেওয়া, এবং আমাদের আমিনুর রহমান সাহেব জানেন যে এবছর ঢাকা শিক্ষা বোর্ডে যে কেন্দ্র পরিবর্তন হয়েছে, আমাদের ইতিহাসে এত কেন্দ্র পরিবর্তন কিন্তু কখনই হয়নি। গুরুত্বপূর্ণ কলেজগুলো যাদের কেন্দ্র পরিবর্তন কখনই হয় না, দীর্ঘদিন ধরে আছে একটা নির্দিষ্ট জায়গায়, তাদেরকে কিন্তু আমরা এবার পরিবর্তন করে দিয়েছি, এবং মন্ত্রণালয় কিন্তু আমাদের বলেছে যে ঠিক আছে তোমরা এগিয়ে যাও, এবং যে কারণে এই কিছু কিছু করে পার্সেন্টেজ হয়তো কমেছে। তো এটা আমি মনে করি যে এটা বিপর্যয় বলছেন বিভিন্ন জন, আমি মোটেই এটাকে বিপর্যয় মনে করি না। 4% 5% রেজাল্ট কমে গেলে এক বছরে সেটি বিপর্যয় হয় না। এটা দেখবেন যে আগামী বছর ঠিকই আমাদের শিক্ষক মন্ডলী, আমাদের দর্শক অপেক্ষা করছে প্রশ্ন নিয়ে। শিওর শিওর। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি টাঙ্গাইলের মধুপুর থেকে নুরি আলম সুজন বলছি। জি জি, সম্মানিত অতিথিদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা পড়াশোনা করেছি যখন আমাদের সময় ছিল, তখন সৃজনশীল ছিল না, কিন্তু শিক্ষার মান ছিল। আর আজ থেকে বিগত কিছুদিন আগে, আমরা কিছুদিন বলতে এক যুগ আগেও যদি বলি, তখন পড়াশোনার মানটা ছিল পাকা, শিক্ষা প্রতিষ্ঠান ছিল কাঁচা। কিন্তু এখন যে সৃজনশীল, নতুন নতুন অবকাঠামো, নতুন নতুন বই আসতেছে, এটার জন্য উপযুক্ত প্রশিক্ষিত টিচারের অভাব। দ্বিতীয়ত হচ্ছে, বাচ্চারা কিন্তু নোট গাইডের উপর ডিপেন্ড হচ্ছে, মাঝখান থেকে মধ্যসত্ত্ব কোনো একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা কিন্তু লাভবান হচ্ছে। নতুন নতুন বই তারা রেখে দিয়ে, গভর্নমেন্টের বই অনেক সময় স্কুল লেভেলে গভর্নমেন্টের বই রেখে দিচ্ছে, হায়ার লেভেলে বই যেটা বলে দেওয়া হয় সেটা রেখে তাদেরকে নোট গাইড করতে হচ্ছে। এই যে আমাদের যে একটা বিপর্যয়, এইটার কিন্তু এটা মানে আমি আজকে একটা কাজ করলাম, এটার ফলটা কিন্তু আপনার 12 ইয়ার্স বা 10 ইয়ার্স পরে ফল ভোগ করবো। আপনার সৃজনশীল তৈরি হওয়ার পরে কিন্তু আজকের যে একটা বিপর্যয় ঘটলো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু আমাদের একদিনের না। তো
তো এই শিক্ষা পাঠ্যক্রম থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো নাকি এটার জন্য উপযুক্ত প্রশিক্ষিত টিচার আমরা নিয়োগ করতে পারবো, এটা আমার প্রশ্ন থাকবে। আচ্ছা নুরুল আলম সাহেব, আপনাকে একটা প্রশ্ন করছি আমি। আপনি বলছেন আপনার সময় সৃজনশীল ছিল না, তার মানে কি ছিল? আমাদের তো অ্যাজ ইউজুয়াল আমাদের কোশ্চেন করা হতো যে আমরা পাঠ্যপুস্তকে একটা টপিক থাকতো যে এটা সম্পর্কে লেখো, বাট এখন কিন্তু সামঞ্জস্য দিয়ে দিচ্ছে, উপরে একটা টপিক থাকছে, ওইটার উপর বেস করে তোমার একটা ওটাই কিন্তু আসলে প্রকৃত সৃজনশীল, ওটাই ছিল। আপনি যা জানেন লিখছেন। আমরা যারা আগে পড়ে এসেছি তাই আসলে প্রকৃত সৃজনশীলই ছিলাম। ওইটা তো সৃজনশীল, ওটাই তো সৃজনশীল, যে আমি কি জানি আমার চিন্তা ভাবনা মিশিয়ে সেটাকে আমাকে পরিবেশন করতে হবে। উনি কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে করতেন স্যার, যে উনি বললেন যে কারো চরিত্র লেখা, স্যার কত ভাবে লিখতে পারে একজন স্টুডেন্ট, অ্যাপ্রোচটা স্টার্টিংটা কেমন হতে পারে, উপসংহারটা কেমন হতে পারে, কনক্লুশনটা। স্যার আমি একটু বলে নিই স্যার, এটা আমিও বলতে যাচ্ছিলাম, ওই সম্মানিত দর্শক এই প্রশ্নটা করেছেন, খুবই ভালো প্রশ্ন এটা, যে এই যে সৃজনশীল যে প্রশ্ন পদ্ধতি, এক্ষেত্রে আসলে দক্ষ শিক্ষকের অভাব, এটা সত্যি। কারণ আমরা জানি যে আসলে মাস্টার ট্রেনার হিসেবে কিছু শিক্ষককে ট্রেনিং দেওয়া হচ্ছে, ওনারা কিন্তু প্রতিষ্ঠানে গিয়ে অন্যান্য শিক্ষকদের এই যে সৃজনশীল পদ্ধতির উপরে প্রশিক্ষণটা দিচ্ছেন। তো আমি এখানে আছেন, বোর্ডের চেয়ারম্যান মহোদয় আছেন, আমি স্যারের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে এখানে প্রত্যেকটি শিক্ষককে মাস্টার ট্রেনার হিসাবে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ যেন দেওয়া হয়। তাহলে এই যে সৃজনশীলতার ক্ষেত্রে যে গ্যাপ রয়ে যাচ্ছে, কারণ অনেক শিক্ষকের কিন্তু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এই সৃজনশীল পদ্ধতিতে পাঠদানের ক্ষেত্রে, তাহলে কিন্তু সেই শেখানোর ক্ষেত্রে যে খানিকটা ঘাটতি থেকে যাচ্ছে, যে আসলে ধারণার যে স্বচ্ছ ধারণার ঘাটতি বলবো এটা, সেটা কিন্তু আর স্যার থাকবে না। তো আমি বিনীতভাবে অনুরোধ করব প্রত্যেকটা শিক্ষককে যেন মাস্টার ট্রেনার হিসাবে এই প্রশিক্ষণ দেয়া যায়। সেখানে যদি সম্পদের সীমাবদ্ধতা থাকে তাহলে সেখানে যেন সম্পদ বরাদ্দ দেওয়া হয়। শিক্ষা খাতকে অনেকেই বলে যে অনেক ক্ষেত্রে অনেকটাই অবহেলিত খাত, কিন্তু এই কথাটা যেন ভবিষ্যতে আর কেউ উচ্চারণ না করে, এখানে বেশি বেশি বরাদ্দ দিয়ে ভালো যারা আসলেই শিক্ষকতা করার উপযোগী যাদের আমি বলবো যে মেধা মননশীলতা আছে, ওনারা যেন শিক্ষকতা ক্ষেত্রে আকৃষ্ট হন। আমি আমি 1 মিনিট একটু বলি। এই যে তিনি বলছেন বরাদ্দের কথাটা, স্যার এই শিক্ষাক্ষেত্রে বরাদ্দের ক্ষেত্রে আমরা পাকিস্তান থেকে পিছিয়ে আছি, নেপাল থেকে পিছিয়ে আছি। আমরা বহুদিন থেকে বলে আসছি যে বাজেটের 25% শিক্ষায় দিতে হবে, অথবা ওই জিডিপির 6%। আমাদের এখন জিডিপির 2%, আর বাজেটের বোধহয় এই 11, 12, 13 এই শতাংশ পর্যন্ত পৌঁছেছি। এখন আমি যদি সত্যিকার অর্থে আমি জানি যে আমাদের অত সম্পদ নেই স্যার, কিন্তু আমরা যদি পদ্মা সেতু বানাতে পারি, তাহলে আমাদের সাহস করে যদি এই বাজেটে আমি বরাদ্দ বাড়িয়ে দিই, দেখা যাবে যে এক প্রজন্ম পর পদ্মা সেতু বানাবার মতো প্রকৌশলী আমরা নিজেরা তৈরি করে ফেলছি। এটি এমন একটা বিনিয়োগ যেটি খুব দ্রুত আমি হয়তো তার সুফলটা পাবো না, কিন্তু দীর্ঘমেয়াদে সুফল সমস্ত জাতির জন্য আসবে। একজন শিক্ষক হিসাবে আমি সেটা বিশ্বাস করি, এবং এই বিষয়টা নিয়ে আমি গভীরভাবে কাজ করেছি, কয়েক বছর থেকে কাজ করছি এই বরাদ্দের সঙ্গে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের বিষয়টি। এবং এই যে আপনি বললেন যে একজন প্রধান শিক্ষককে আপনি সম্মানীটা কিছু বাড়িয়ে দিয়েছেন, বা ধরুন আপনি খাতা কমিয়ে দিয়েছেন, কিন্তু দেখা যাবে তিনি যদি সম্মানীটা সমান পান, তাহলে তার মনের আনন্দে তিনি খাতাগুলি দেখবেন, এটারও প্রয়োজন আছে। তো সেখানে একটা বরাদ্দের একটা বিষয় আসছে। শ্রেণীকক্ষ উন্নয়নের কথা বলছেন, মানসম্পন্ন শিক্ষার জন্য প্রযুক্তির সাহায্যের অত্যন্ত প্রয়োজন আমাদের। সেই প্রযুক্তি তো খুবই বরাদ্দ নির্ভর একটা বিষয়। ছোট করে একটু জানতে চাই মাহবুবুর রহমান স্যার আপনার কাছে, সেটা হচ্ছে যে মানে স্যারের কথা স্পষ্ট হলো এবং একজন যে দর্শক প্রশ্ন করেছেন সেখান থেকেও আমরা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে এখনো অনেক শিক্ষকই কিন্তু নিজেরাই কিন্তু বোঝেন নাই যে আসলে সৃজনশীল পদ্ধতিটা কি, এবং সেই পদ্ধতিতে ফেলে আমরা যে অনেক ছাত্রের যে জীবনে একটা দিয়ে দিলাম যে তুমি একবার ফেল করেছো। ধন্যবাদ। সেইটা আমি বুঝেছি প্রশ্নটি। এটি বাস্তব সত্য যে শিক্ষকদেরকে যেভাবে সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়া দরকার হয়তো তার থেকে আমাদের ঘাটতি আছে, কিন্তু আমরা 6 দিন করে 12 দিনের একটা মাস্টার ট্রেনার গ্রুপ তৈরি করেছি, এবং এটা রিলে রেসের মতো আমরা ভেবেছি যে এই শিক্ষকরা গিয়ে আবার এই যে প্রক্রিয়াটা এটা শেষ করেই কি এটা করা যেত না? কারণ এটি অনেক সময় সেটা তো অনেক সময়ের ব্যাপার। আরেকটি যেটি যে না, এটি আমরা আবার সকল শিক্ষককে সকল প্রতিষ্ঠানের আমরা কিন্তু 3 দিন করে প্রশিক্ষণ দিয়েছি।
যদিও 3 দিনের প্রশিক্ষণ আমি দাবি করব না যে এটা সৃজনশীলতার জন্য এনাফ, কিন্তু সৃজনশীলতা সম্পর্কে তাদেরকে মোটামুটিভাবে কিন্তু 3 দিনে যথেষ্ট একটা প্যাকেজ প্রোগ্রামের মাধ্যমে ধারণা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আমরা এখন খুব অনুভব করছি যে সৃজনশীল প্রশিক্ষণ আরো ব্যাপকভাবে দিতে হবে, এবং আমরা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি, সে প্রস্তাব গৃহীত হয়েছে এবং খুব অচিরেই একটা ব্যাপক সংখ্যক শিক্ষককে আমরা এই সৃজনশীল প্রশিক্ষণের আওতায় আসবো। সেটি আমি নূর সাহেবের কলেজ থেকে আপনি যেটা বললেন যে প্রত্যেক শিক্ষককে মাস্টার ট্রেনার হতে হবে। জি স্যার, সেটা হচ্ছে যে এবার মানে কুমিল্লায় অনেক মানে খারাপ রেজাল্ট করেছে এবং সেখানে বলা হচ্ছে একটা পত্রিকা হেডলাইন করেছে যে কুমিল্লা ডুবলো ইংরেজিতে, সেখানে 38% হচ্ছে সেখানে খারাপ করেছে। তা আমরা এই যে মানে ছোটবেলা থেকে 10 বছর 12 বছর ইংরেজি পড়ে যাই, তারপরেও আমরা কখনো কখনো হয়তো খাতা কলমে পাশও করি, কিন্তু বাস্তবে গিয়ে আবার সেটা আমরা দেখাতেও পারি না। এখানে আসলে কোন জায়গায় গলতটা, কোন জায়গায়? গলতটা হচ্ছে আমাদের একেবারে প্রথম শ্রেণী থেকে ভাষা শিক্ষার সূত্রপাত হওয়া উচিত। ভাষা শিক্ষার অনেকগুলি উপায় আছে, মুখস্থ করে ভাষা কখনো শেখানো যায় না। একজন শিক্ষার্থীকে ভাষার অনেকগুলি বিষয় শিখিয়ে দিয়ে তার কল্পনা শক্তি জাগ্রত করে তার নিজস্ব একটা চিন্তাভাবনার ভিতরে ইংরেজি ভাষা বা বাংলা ভাষা যে ভাষাই হোক ফেলে দিয়ে তার সৃষ্টিশীলতার মাধ্যমে সেই ভাষা শেখার একটা অনুপ্রেরণা তৈরি করতে হবে। তার জন্য অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলি আমাদের এই শ্রেণীকক্ষে আমরা কখনো প্রয়োগ করতে পারি না। একজন শিক্ষক যখন 50 জন ছাত্রকে নিয়ে ইংরেজি শেখাতে বসেন, সেখানে কোনো ক্রমেই ইংরেজি ভাষা বা অন্য কোনো ভাষা শেখানো যাবে না। ভাষা শিক্ষার জন্য একটা পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা থাকতে হবে এবং সর্বোচ্চ পরিমাণ শিক্ষার্থীর সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষক শেখাচ্ছেন তিনি আসলে খুব মেধাসম্পন্ন শিক্ষক কিনা সেটাও গুরুত্বপূর্ণ। তার ইংরেজি জ্ঞান কীরকম, তার উচ্চারণ কীরকম, তার ব্যাকরণ জ্ঞান কীরকম। দেখা যাচ্ছে ইংরেজি যারা শেখাচ্ছেন স্কুল কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে বিশেষ করে প্রাথমিক পর্যায় থেকে, তারা সেই মানের শিক্ষক অনেকেই হতে পারছেন না, ফলে দুর্বলতাগুলি শিক্ষার্থীদের উপর থেকে যায়। কুমিল্লার সমস্যাটা হচ্ছে যে এটি আমি জানি না কেন এই অঞ্চলে 50% পাশ করলো না, পাশের সংখ্যা হচ্ছে 49.5, মানে 50 আর ইংরেজিতে ডুবলো। সত্যি সত্যি এর একটা কারণ হতে পারে যে বর্তমান যে বইটি পড়ছে সেটা 2 বছর ধরে চালু হয়েছে, তার আগে ছিল গদ্য নির্ভর একটা বই। এখানে কবিতা, গল্প এগুলি থাকার জন্য সৃজনশীল পদ্ধতিতে যে পরীক্ষা নেওয়া হবে সে ব্যাপারে কিছুটা ভ্রম থেকে যেতে পারে। তবে সেটা তো সমস্ত দেশেরই হওয়ার কথা, কেন কুমিল্লা এটা আমি বলতে পারি না। আমি কুমিল্লায় জানতাম যে শিক্ষার বিষয়টা অনেক, তাদের খ্যাতি হচ্ছে যে ওই অঞ্চলে ওখানে অনেক শিক্ষার হার বেশি। তো এটা এখন আমি ঠিক অঞ্চল ভিত্তিক যে পার্থক্যটা আমি ঠিক বুঝতে পারবো না। স্যার যেমন আমি দেখেছি যে অনেক প্রতিষ্ঠানে সেখানে ইংরেজি ছাড়া অন্যান্য বিষয় শিক্ষকের কিন্তু অভাব নেই, কিন্তু ইংরেজি শিক্ষক নেই। অনেক স্কুলে অনেক কলেজে ইংরেজি শিক্ষক পর্যাপ্ত পরিমাণ না থাকায় নাই স্যার অন্য বিষয়ের শিক্ষক, সেই কথা বলছি, অন্য বিষয়ের শিক্ষক যিনি ইংরেজিতে একটু বেশি পারদর্শী উনি তখন ওই ইংরেজি শিক্ষক হিসেবে ওখানে পাঠদান করেন। এখন যিনি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছেন ইংরেজি সাবজেক্টের উপরে, তিনি পড়ালে ছাত্রছাত্রীরা যেভাবে উপকৃত হবেন, আর একজন অন্য বিষয় অনার্স মাস্টার্স করেছেন তিনি যখন ইংরেজি পড়াতে যাবেন, এটা একটা আমি বলবো যে গুণগত একটা পার্থক্য থাকে। কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান কি কিছু আপনাকে বলেছেন কিনা? আসলে আমরা যদি দীর্ঘদিনের অভিজ্ঞতা দেখি, আমাদের দেশের অনেক দিন থেকেই ফলাফল নির্ভর করে এসএসসি লেভেলে গণিত, সাধারণ গণিত এবং ইংরেজির উপর। সাধারণ গণিতের প্রশ্ন খারাপ হলে ফলাফল বিপর্যয় হয়, ইংরেজির প্রশ্ন খারাপ হলে ফলাফল বিপর্যয় হয়। 2015 সালের যশোর বোর্ড সবসময় ভালো করে। দেখা গেল যে ইংরেজি একটি পত্রে এত অসাধারণ মানে অস্বাভাবিক ধরনের প্রশ্ন হয়েছিল, তাদের পাশের হার কিন্তু প্রায় 30% নেমে গিয়েছিল। পরের বছর প্রশ্নটি স্বাভাবিক হয়েছে, তাদের পাশের হার 46। কুমিল্লা বোর্ডে আসলে প্রশ্নটি খারাপ হয়েছে এবং আসছে মাত্র 38% পাশ করেছে। এটি মূল কারণ আসলে। অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আমিনুর রহমান খান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনায় অংশ নেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।